আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং প্রিপারেশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অধ্যায় লেকচার শীট 5 আমরা অঙ্ক দেখছিলাম। এই অধ্যায়ে আমাদের তিন চারটি ক্লাস হয়েছে। আমরা সর্বশেষ যে অঙ্ক দেখেছিলাম পার্ট সি থেকে 7 নম্বর অঙ্ক দেখেছিলাম। সর্বশেষ অঙ্ক 7 নম্বর যে অঙ্ক, সেই অঙ্ক দেখেছিলাম আমরা। এই অঙ্কটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আমরা এখন যে এই অঙ্কটা একটু দেখব। সবগুলাই অঙ্কই আমাদের একটু একটু মোটামুটি দু একটা করে ইয়ে দেওয়া আছে, মানে দু একটা করে কঠিন ইস্যু দেওয়া আছে, যেটা আমাদের প্রত্যেকটা অঙ্ক আমাদের ক্যাপচার রাখার জন্য সবগুলো অঙ্ক আমাদের করতে হবে। করলে আমরা সহজে বুঝতে পারবো। তো এই অঙ্কের মূল থিম ছিল যে আমাদের 2টি সালের ব্যালেন্স শিট থাকবে, 2টি সালের ব্যালেন্স শিট দেওয়া থাকবে। প্রত্যেকটা অঙ্কে 2টি সালের ব্যালেন্স শিট দেওয়া থাকবে, সেখান থেকে আমরা নগদ টাকা আগমন এবং বহির্গমনগুলো আমরা এখানে লিপিবদ্ধ করবো। কিন্তু কিভাবে লিপিবদ্ধ করব সেটা আমরা দেখেছিলাম যে 2টা সালের মধ্যে, যেমন 2017 2016 এই 2টা সালের মধ্যে যে টাকার পার্থক্য আছে সেগুলো আমরা লিখবো। কিন্তু এই টাকার পার্থক্যগুলো আমরা দেখব যে কারেন্ট অ্যাসেট থেকে হয়েছে কিনা কিংবা ফিক্সড অ্যাসেট থেকে হয়েছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমরা একটু খুব ভালো মতো শ্রেণীবিন্যাস করতে শিখবো যে কোনগুলো কারেন্ট অ্যাসেট থেকে হয়েছে, কোনগুলো কারেন্ট লায়াবিলিটি থেকে হয়েছে, কোনগুলো ফিক্সড অ্যাসেট থেকে হয়েছে, তাই না, কোনগুলো শেয়ার ইস্যু থেকে বা আমাদের ক্যাপিটাল থেকে হয়েছে। এই জিনিসটা যদি আমরা জানি তাহলে অঙ্ক সহজে করতে পারবো। তো আমরা এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমরা 2018 সালে আসছিল। এখানে বলা আছে, দেখো, shown below the balance sheet of উর্মি কর্পোরেশন for the years ended 31 ডিসেম্বর 2016 and 31 ডিসেম্বর 2017, অর্থাৎ 31 ডিসেম্বর 2016 এবং 17 সালের ব্যালেন্স শিট উর্মি লিমিটেডের নিম্নে প্রদর্শিত হলো। অ্যাসেট কি কি আছে? ক্যাশ আছে আমাদের শুরুর বছরেরটা যেটা, সেটা আমরা ওপেনিং ধরি, আর শেষেরটা আমরা ক্লোজিং ধরি, তাই না। 2016 এবং 17 দুইটির দেওয়া আছে। আচ্ছা, তারপরে আছে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে। আমরা এই জিনিসগুলো দেখবো। ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট হিসেবে ধরবো, তাই না। এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট হিসেবে ধরবো। লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা লং টার্ম ইনভেস্টমেন্টে, এই লং টার্ম ইনভেস্টমেন্টটা আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে আমরা কাউন্ট করবো। এখানে ফিক্সড অ্যাসেটে আমরা কাউন্ট করবো। শুধু ইনভেস্টমেন্ট হলে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা লিখতাম। ইকুইপমেন্ট হচ্ছে আমাদের কাছে ফিক্সড অ্যাসেট, তাই না। ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। আচ্ছা, তারপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস সিএল, ওয়ারেজ পেয়েবল কারেন্ট লায়াবিলিটিস, বন্ড পেয়েবল লং টার্ম লায়াবিলিটিস, আর এটা হচ্ছে শেয়ার ইস্যু, তাই না। কমন স্টকটা এটা আমাদের কি শেয়ার ইস্যু সম্পর্কিত, অর্থাৎ এটাকে বলে হচ্ছে শেয়ার ইস্যু, স্টক হোল্ডার ইকুইটি সম্পর্কিত। স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার এসি লিখে স্টক হোল্ডার ইকুইটি, এটাও স্টক হোল্ডার ইকুইটি। তাহলে এইরকম ভাবে আমরা প্রত্যেকটা দেখবো। এখন এইভাবে ক্লাসিফিকেশন করলাম এই কারণে যে আমরা যে কারেন্ট অ্যাসেট যেগুলো আছে, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, সেই টাকার পার্থক্যগুলো আমাদের কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে, তাই না। আমাদের 3টা অ্যাক্টিভিটিস আছে, মনে আছে? আমাদের 3টা অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথম যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে কি? অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস কি কি যায় বলো তো, মনে আছে? অপারেটিং অ্যাক্টিভিটিস কি কি যায়? হ্যাঁ, অপারেটিং কারেন্ট অ্যাসেট যায়, তাই না। অপারেটিং অ্যাক্টিভিটিসে কারেন্ট অ্যাসেট দেয়। আর কি যায়? কারেন্ট লায়াবিলিটিস, তাই না। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে। আর কি যায় অপারেটিং অ্যাক্টিভিটিসে? নেট ইনকাম এবং ডিপ্রিসিয়েশন, তাই না। নেট ইনকাম এবং ডিপ্রিসিয়েশন। আচ্ছা, নেট ইনকাম এবং ডিপ্রিসিয়েশন যায়। তাহলে আমাদের অঙ্ক, আমি তোমাদের আগেই বলেছি, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের নির্দিষ্ট একটু ফরম্যাট মেনটেন করতে হবে। তাহলে আমি অঙ্কের ঘরটা একটু দাগাই।
এখানে কি কি যাবে মোটামুটি একটু আমরা, তুমি বলবে সেই বলা অনুপাতে আমরা লিখবো, আমি তোমাকে হেল্প করব। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ঘর আমরা দেখালাম। অঙ্ক নাম্বার হচ্ছে, অঙ্কটা আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো, এই অঙ্ক, তাই না? 8 নম্বর অঙ্ক। তাহলে 8 নম্বর অঙ্ক এখানে দিব, দিয়ে এখানে কোম্পানির নাম কি আছে? উর্মি কর্পোরেশন। তাহলে এখানে আমরা লিখবো যথারীতি উর্মি কর্পোরেশন। উর্মি কর্পোরেশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখানে লিখবো ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2017, সর্বশেষ সাল যেটা সেটা লিখবো। ওকে, তারপরে আমরা লিখবো এখানে পার্টিকুলার, পার্টিকুলার টাকা, টাকা, পার্টিকুলার টাকা, টাকা। ওকে, আচ্ছা, এটা এই ফরম্যাট আমরা তৈরি করে নিব। নেওয়ার পর প্রথমে কি লিখবো বলতো? ক্যাশ ফ্লো ফ্রম, আমরা হেডিং দিব অপারেটিং অ্যাক্টিভিটিস, তাই না? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আমরা এটা আন্ডারলাইন করবো। এখানে প্রথমে কি আসবে? নেট ইনকাম, তাই না? হ্যাঁ, এখানে আমাদের প্রথমে অ্যাড হচ্ছে নেট ইনকাম। প্রথমে লিখবো কি? নেট ইনকাম, নেট ইনকাম। নেট ইনকাম কত টাকা আছে দেখো অঙ্কের মধ্যে। হ্যাঁ, এটা কোথায় দেওয়া থাকে? আমাদের এখানে দেওয়া থাকবে, তাই না? এইটুকুতে দেওয়া থাকবে। আমি এটুকু পড়লাম না এই কারণে যে এটুকুতে যে যে বিষয়গুলো আসবে সে বিষয়গুলো এখন আমি তোমাকে সিরিয়ালে বলছি। এখানে যে বিষয়গুলো আসে, এখানে আমাদের আসবে 3টা বিষয়। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে নেট ইনকাম, নেট ইনকাম, তারে ঝামেলা হচ্ছে। এখানে আসবে কি কি? নেট ইনকাম, না? 1 নাম্বার হচ্ছে নেট ইনকাম। 2 নাম্বার হচ্ছে কি আসবে? ডিপ্রিসিয়েশন বা ডিভিডেন্ড লিখি, নেট ইনকাম ডিভিডেন্ড। 3 নাম্বার হচ্ছে ডিপ্রিসিয়েশন। এই 3টা ইনফরমেশন থাকবেই এখানে, তাই না? সমন্বয় বলে দেওয়া থাকবে। কিন্তু যদি এই 3টা ইনফরমেশনের একটা না থাকে তাহলে ওয়ার্কিং করে বের করতে হবে। এটা যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে ওয়ার্কিং করতে হবে। এটা থাকলে ভালো, না থাকলে ওয়ার্কিং করতে হবে। এটা থাকলে ভালো, না থাকলে ওয়ার্কিং করতে হবে। অর্থাৎ 3টা ইনফরমেশন থাকবে। এখানে একটা আমরা পড়ে দেখি, এটা দেখো এখানে বলা আছে নেট ইনকাম ফর 2017 ওয়াজ টাকা কত? এই যে দেখো নেট ইনকাম দেওয়া আছে 36,000। হ্যাঁ, 36,000 টাকা দেওয়া আছে, তাই না? নেট ইনকাম দেওয়া আছে, তাহলে আমরা এটা পাইলাম। তাহলে এই নেট ইনকাম পাইলাম। তারপরে বলা আছে এ ফুলি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট হ্যাড অরিজিনালি কস্ট 5,000 টাকা ওয়াজ সোল্ড 1,200 টাকা। বলছে একটি সম্পূর্ণ ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট 5,000 টাকার, যেটা হচ্ছে বিক্রি করেছে 1,200 টাকা। তাহলে এটা হচ্ছে ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েটেড হয়েছে, কিন্তু সেটা কি হয়েছে? বিক্রি হয়ে গেছে। তাহলে ইকুইপমেন্ট যদি বিক্রি হয়, তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত এটা আমাদের বিক্রি করছি, তাহলে এটা আমাদের এখানে আসবে না, তাই না? কিন্তু এটা কাজটা কোথায় হবে আমরা অঙ্কে পরবর্তীতে জানবো। তাহলে আমরা এই 3টা খুঁজতেছি আগে।
তারপরে আছে লং টার্ম, কি বলা আছে দেখো, লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়াট সোল্ড 6,500 টাকা। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করা হয়েছে 6,500 টাকা। তাহলে এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের কত টাকা ছিল? লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 8,000 টাকা। সেটা বিক্রি করছে কত? লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করছে কত টাকায়? 6,500। তাহলে লাভ হলো না লস হলো? 8,000 টাকা জিনিস বিক্রি করছে 6,500। কি হয় বুঝলাম? এই যে এখানে ছিল 8,000, তারপরে আছে 0, তার মানে কি পুরোটা বিক্রি করে দিছে। বিক্রি করে দিছে, ওই জন্য 2017 সালে নাই। কোনো সম্পদ যদি বিক্রি করে দেয় তাহলে কি ওটা থাকবে? থাকবে না, তাই না? ওই জন্য 2017 সালে 0 হয়ে গেছে। দেখো, নাই বিক্রি করছে। কত টাকা বিক্রি করছে? 6,500। তার মানে বাদ বাকি 1,500 টাকা লস হয়েছে, তাই না? আচ্ছা, সেটা পরে দেখবো আমরা। কোন সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি যেটা হবে সেটা আমরা এখানে নিয়ে আসবো। আমরা এই তিনটা আগে দেখতেছি, এই তিনটার মধ্যে কোনটা আছে। অ্যাডিশনাল ইকুইপমেন্ট পারচেস, এত 15,000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করেছি, রিকোয়ার্ড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে খেয়াল করো যে এই তিনটার মধ্যে কোনটা দেওয়া আছে? শুধুমাত্র কি দেওয়া আছে? নেট ইনকাম দেওয়া আছে, তাই না? এই যে শুধুমাত্র নেট ইনকাম দেওয়া আছে। তাহলে এই দুটো দেওয়া নাই, এই দুটো ওয়ার্কিং করে বের করতে হবে, তাই না? এই দুটো আমরা কি করব? ওয়ার্কিং করে বের করব, ঠিক আছে? কত শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে নেট ইনকাম তো আছে। নেট ইনকাম এখানে আমরা লিখতে পারি। নেট ইনকাম কত টাকা দেওয়া আছে বাবা? 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকা এখানে আমরা লিখবো, 36,000। তারপরে আমরা কি লিখবো? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের প্রথমে আসবে কি? ডিপ্রিসিয়েশন, না? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের এখানে দেওয়া নাই। দেওয়া না থাকলে কি করব আমরা? ওয়ার্কিং করতে হবে, তাই না? ওয়ার্কিং করতে হবে। ডিপ্রিসিয়েশন ওয়ার্কিংটা কি মনে আছে? ডিপ্রিসিয়েশন ওয়ার্কিংটা আমরা এখানে লিখবো ওয়ার্কিং। একটু জায়গা ফাঁকা রেখে করি। ওয়ার্কিং 1 নাম্বার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা হবে? আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হবে, কি কি লিখছিলাম আগে মনে আছে? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে আছে। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 15,000 টাকা দেওয়া আছে, আর 12,500 টাকা ছিল। তাহলে 12,500 টাকা ছিল, আর দেওয়া আছে কত? 15,000। তাহলে এখন খেয়াল করে এখানে আমরা যখন ওয়ার্কিং করব, ক্লোজিং কত? 12,000, না সরি, ক্লোজিং কত আছে? 15,000, না? তাহলে ক্লোজিং থেকে কি করব? মাইনাস করবো ওটা। তাহলে ক্লোজিং হচ্ছে 15,000 টাকা আমাদের দেওয়া ছিল, মাইনাস ওপেনিংটা মাইনাস করব 12,500। ওপেনিং থেকে কোনো অ্যাসেট যদি ডিসকার্ড হয় সেটা আমরা বাদ দেব। সেটা যদি আমরা বিক্রি করে থাকি তাহলে বাদ দেব। কত অ্যাসেট আমরা ডিসকার্ড হয়েছিল, মানে কোন অ্যাসেট এখানে বলা আছে দেখো, এ ফুলি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট হ্যাড অরিজিনালি কস্ট কত? 5,500 টাকা। ফুলি ডিপ্রিসিয়েটেড মানে সম্পূর্ণ অবচয় হয়ে গেছে 5,500 টাকার ইকুইপমেন্ট। তাহলে সেটা 5,500 টাকার ইকুইপমেন্ট সম্পূর্ণ অবচয় হয়ে যায়। তার মানে যে সম্পদটা বিক্রি করব সে বিক্রিকৃত সম্পদের অবচয়টা এখান থেকে আমরা বাদ দেবো। তার মাইনাস হচ্ছে কত? 5,000 টাকার সম্পূর্ণ অবচয় হয়ে গেছিল। অর্থাৎ কোন সম্পদ যদি বিক্রি করি তাহলে এই ক্লোজিং থেকে ওপেনিংটা তো মাইনাস হবে, যেটা বিক্রি করবো সেটা আবার ওপেনিং থেকে মাইনাস করতে হবে। এটাই নিয়ম, প্রত্যেকটা অঙ্কে একই সূত্রে একই। ডিপ্রিসিয়েশন বের করতে পারলে এইভাবে আমরা বের করবো, অন্য কোনো পদ্ধতি আমরা অবলম্বন করব না। তাহলে আমাদের কাছে এটা ওটা জটিল লাগবে যেটা অবলম্বন করবো, এটা আমাদের কাছে সবচেয়ে সহজ। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 7,500, 7,500, তাই না? এত টাকা। এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে আমরা 7,500 টাকা পেলাম কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে এই সূত্রটা আমরা আগের ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করা আছে বিস্তারিত। আমি এটা সংক্ষেপে আলোচনা করছি, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা ইয়ে করবো কি? এই ডিভিডেন্ড তো আমরা করলাম, এই ডিভিডেন্ড তো ডিপ্রিসিয়েশন তো নির্ণয় করলাম, এবং ডিভিডেন্ড নির্ণয় করবো। তাহলে ডিভিডেন্ড নির্ণয়ের সূত্র কি? 2 নম্বর হচ্ছে
ডিভিডেন্ডের সূত্র কি বলতো? ডিভিডেন্ডের সূত্র আমরা জানি ওপেনিং রিটেন আর্নিং, তাই না? ওপেনিং রিটেন জি আর্নিং স্যার এর সাথে যোগ হচ্ছে নেট ইনকাম মাইনাস হচ্ছে ডিভিডেন্ড সমান ক্লোজিং রিটেন আর্নিং। তাহলে ওপেনিং রিটেন আর্নিং কত আছে দেখো, মান বসে দাও এখন জাস্ট। ওপেনিং রিটেন আর্নিং কত আছে, এই যে এটা দেখবো রিটেন আর্নিং। 5,000 ছিল, 26,000 হয়েছে, তাই না? তাহলে ওপেনিং হচ্ছে 5,000, এটা হচ্ছে ক্লোজিং 26,000। ওপেনিং হচ্ছে কত? 5,000 যোগ নেট ইনকাম কত হয়েছিল অঙ্কে আমাদের নেট ইনকাম কত পাইছে, এই যে নেট ইনকাম কত 36,000 টাকা, তাই না? তাহলে এখানে লিখবো 36,000 টাকা মাইনাস ডিভিডেন্ড মানি বের করতে হবে, তাহলে ডিভিডেন্ড জায়গায় থাক। আর ক্লোজিং আছে কত? ক্লোজিং রিটেন আর্নিং 26,000, এই যে 26,000, তাই না? এটা কত? জি 26,000। স্যার তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে দেখো 5,000 আর এটা যদি যোগ করে কত হয়, 5,000 আর কত 41,000 না? জি স্যার 41,000। আর ডিভিডেন্ড এপার আছে মাইনাস ওপার যা কি হবে, তাহলে প্লাস ডিভিডেন্ড হবে না? তাহলে ডিভিডেন্ড সমান কি হবে? ডিভিডেন্ড সমান হবে কি, এই 26,000 প্লাস আছে ওপার যা কি হবে, মাইনাস হবে না? জি স্যার মাইনাস করলে কত হচ্ছে ডিভিডেন্ড? 15,000, তাই না? তাহলে আমাদের কত বাড়লো ডিভিডেন্ড, কত বাড়লো ডিভিডেন্ড? 15,000 টাকা বাড়ালে এটাতে আমরা ডিভিডেন্ড এখন এই দুটো ওয়ার্কিং করে আমরা এখানে ডিভিডেন্ড কথাটা পরে লিখবো না, ডিভিডেন্ড এখানে আসবে না। আচ্ছা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের বাড়লো কত সেটা আমরা লিখবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে আমরা ওয়ার্কিং করে এরকম 7,500, এই 7,500টা এখানে আমরা লিখবো 7,500। আচ্ছা, এখন ডিপ্রিসিয়েশন লেখার পর আমাদের যে কোনো সম্পদ আমাদের লাভ হলো না লস হলো, সেই লাভ লসের হিসাবগুলো এখানে লিখতে হবে। আমরা লাভে বিক্রি করলাম না লসে বিক্রি করলাম, সেই জিনিসগুলো এখানে আমরা লিখবো। দেখো এখন ইকুইপমেন্ট আমাদের সম্পূর্ণ অপচয় হয়ে গেছে। মনে করো ধরো এরকম, আমরা একটা ঘড়ি কিনছিলাম 5 বছর চলবে। ওই ঘড়ি বাবদ আমরা মনে করো প্রত্যেক বছর 1,000 টাকা করে জমাচ্ছিলাম। এই হতে হতে 5 বছরে 5,000 টাকা জমে গেছে। হ্যাঁ, এই 5,000 টাকার নাম হচ্ছে কি, ফুলি ডিপ্রিসিয়েটেড হয়েছে। তাহলে এই ঘড়িটা যদি আমরা এই ঘড়িটা আবার কি করেছি, 1,200 টাকা বিক্রি করে খাইছি। তার মানে যে ঘড়িটা আমরা অপচয় হয়েছিল, সে অপচয় সম্পূর্ণ অপচয় হওয়ার পর সেই ঘড়িটা বিক্রি করছে, মানে ওই ঘড়ি আর কিছু নেই। ওই ঘড়ির বাবদ আমাদের উপযোগ যেটা জমা করা দরকার সেটা সম্পূর্ণ জমা করেছি, 5,000 টাকা জমা করেছি। কিন্তু ওটা যদি এখন 0 টাকাও বিক্রি করি আমাদের কোনো লাভ লস হবে না, ঠিক আছে? কিন্তু সেটা বিক্রি করেছে কত টাকায়, 1,200 টাকা। তার মানে 1,200 টাকা পুরাটাই লাভ আমাদের। কারণ এখানে বলছে যে ফুলি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট অরিজিনাল কস্ট 5,000, মানে 5,000 টাকায় ডিপ্রিসিয়েশন হয়ে গেছে, মোট 5,000 টাকা ডিপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে সেই ঘড়িটা আমরা বিক্রি করছি কত, 1,200 টাকা। তাহলে 1,200 টাকা যেটা বিক্রি করবো ওটাই লাভ, 1 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হতো। তাহলে এটা কি আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে লাভ। তাহলে কি লাভ হয়েছে, এটা ইকুইপমেন্ট বিক্রি করে। তাহলে এখানে লিখবো প্রফিট অন সেল অফ ইকুইপমেন্ট। কত টাকা, তাহলে ডিপ্রিসিয়েশন তো যোগ হবে, এটা হবে কি মাইনাস কত, প্রফিটটা হবে মাইনাস, এটা 1,200 টাকা। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে দেখো, খেয়াল করো। আমাদের আর এখানে আছে একটা ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমরা পড়লাম লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার্ডস সোল্ড কত, 6,500 টাকা বিক্রি করছে। কিন্তু ইনভেস্টমেন্টের মূল্য কত টাকা ছিল, ইনভেস্টমেন্টের মূল্য ছিল 8,000 টাকা। তাহলে 8,000 টাকা যিনি বিক্রি করছে কত, 6,500 টাকা।
তাহলে কি 1500 টাকা লস, তার লস যদি হয় তার লসটা এখানে যোগ করতে হবে, লসটা যোগ করতে হবে। তাহলে এখানে প্রফিটটা মাইনাস, তার লসটা কি হবে, যোগ, লস। সেল অফ সেল অফ সেল অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কত টাকা হয়েছে বাবা, লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস লস হলো কত টাকা, না ইকুইপমেন্ট তো না, ইনভেস্টমেন্ট, সরি ইনভেস্টমেন্ট। তাহলে কত টাকা লস হলো, খেয়াল করে দেখো, 6000 না 8000 টাকায় সেটা বিক্রি করেছে 6500, তার মানে 1500 টাকা লস হলো না। জি স্যার তাহলে অত এটা 8000 মাইনাস 6500, তাহলে 1500 টাকা লস হলো, এটা আমাদের যোগ করতে হবে। আচ্ছা এখন এইরকম প্রত্যেকটা অঙ্কে এরকম আমাদের নেট ইনকাম, ডিপ্রিসিয়েশন এবং প্রফিট, আমাদের ইকুইপমেন্ট বিক্রিজনিত প্রফিট অথবা লস আমাদের দেওয়া থাকবে, প্রফিটটা হলে মাইনাস, লসটা হলে যোগ। এরপরে এখন আমরা দেখবো এগুলা বাদ দিয়ে, এখন আমরা দেখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কোনগুলো কোনগুলো বলা আছে, কারেন্ট অ্যাসেট যে এগুলা রিসিভেবল, এখানে বেড়ে গেছে না কমে গেছে, দেখো ছিল 2500 হয়ে গেছে 5000, তাহলে কি হয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট রিসোর্স কি হয়েছে, বেড়ে গেছে না। জি স্যার তাহলে বেড়ে গেলে কি হবে বাবা, বেড়ে গেলে মাইনাস, তাই না। জি স্যার তাহলে মাইনাস অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা বেড়ে গেছে বাবা, 2500 2500 না। আচ্ছা তাহলে 2500 টাকা এখানে লিখবো, 2500, 2500 মাইনাস ফিগার। আচ্ছা তারপরে আমাদের আসবে কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। ইনভেন্টরি কত আছে আমাদের, 30,000 37,500, তাহলে 7,500 টাকা বেড়ে গেছে না। জি স্যার তাহলে বেড়ে গেলে এটা কি লিখবো, মাইনাস মাইনাস ইনভেন্টরি। ইনভেন্টরি, ইনভেন্টরি এখন কত টাকা বেড়ে কমে বেড়ে গেছে বাবা, দেখো তো 7,500। 30 7500 7,500, হ্যাঁ। আচ্ছা আমাদের এই কাজ শেষ, এখন এই যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস কাজ শেষ, কারেন্ট অ্যাসেটের কাজ শেষ, ফিগার এখানে আসবে না। এখন এই কারেন্ট লাইবিলিটিস দেখবো, অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল কি হয়েছিল, বেড়ে গেছে না, 2,500 টাকা ছিল হয়ে গেছে 9,000, তাহলে কত টাকা হলো, কত টাকা বেড়ে গেছে, তাহলে যেটা বেড়ে যাবে সেটা যোগ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট পেবল, সরি অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল কত টাকা বেড়ে গেছে, অ্যাকাউন্টস পেবল 6500 কত বাবা, 6 6500 6,500। আচ্ছা তারপর আর কি দায় আছে, আরটা আছে ওয়েজেস পেবল, ওয়েজেস পেবল ছিল কত, 5,500, 5,000 মানে কমে গেছে, তাই না। তাহলে কমে গেলে মাইনাস, এখানে লিখবো ওয়েজেস পেবল, কত টাকা মাইনাস হয়ে যাবে, মাইনাস কত টাকা বাবা, এটা আছে ওয়েজেস পেবল 5,500 না, 500 জি স্যার 500 টাকা। আচ্ছা আমাদের সাধারণত এই কোটায় আমাদের এখানে আসবে, আর কোনো কিছু নেই এখানে, তাই না। এখানে আর আমাদের কারেন্ট লাইব্রেরি আর কোনো কিছু নেই। আচ্ছা না থাকলে তাহলে একটু যোগ করতে পারবো, কত হয়, যোগ কর, ক্যালকুলেটর ধরছিলাম, হ্যাঁ জি স্যার দেখো তো,
স্যার 19,300 19,300 না? আচ্ছা, 19,000 এটা প্লাস মাইনাস করে 19,300 হয়। এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস মাইনাস, ওই ইনভেন্টরি এটা মাইনাস, 7,500 টা মাইনাস, তাহলে হচ্ছে 7,500 মাইনাস কত 1,200 যোগ 1,500 মানে 2,500, 2,500 মাইনাস 7,500 যোগ 6,000, কত টাকা হয় এটা যোগ বিয়োগে? 4,800 হবে স্যার। 4,800। কেমন এটা 4,800? মাইনাস থেকে দুইটা না? আচ্ছা দেখো 7,500 তুমি বলো প্লাস 7,500 না, হ্যাঁ, মাইনাস কত 1,200 1200, যোগ হচ্ছে কত তারপরে 1,500, প্লাস 1500, হ্যাঁ তারপরে মাইনাস 2,500, মাইনাস 2,500, তবে মাইনাস 7,500, মাইনাস মাইনাস 7,500, হ্যাঁ প্লাস 9,500, প্লাস 6,500, মাইনাস 500, মাইনাস 500, তাহলে কত হয়? 3,000, 4,800, জি স্যার 4,800 হবে। 4,800। তাহলে এই 4,800 কি করবো সাথে যোগ করবো, তাহলে যোগ করো তো, এটা ওটা যোগ করো, 4,800 যোগ 36,000, তা 36 আর 4 40, 40,800 না? $40,800, তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে কত এটা 36,040, এই যে 40,000 এর নামটা কি বাবা বলো তো? ক্যাশ ফ্লো ফ্রম না, নিট ক্যাশ provided by operating activities, আচ্ছা এখন আমরা লিখবো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখন এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের কাছে জটিল, এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম financial investing activities, cash flow from investing activities, চোখে আমাকে সে ঘুম আসছে, এমন একটা সময় পড়ে গেছে বলো, ইয়া করতে পারতেছি না। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমাদের কি কি আসবে? সকল স্থায়ী সম্পদ বিক্রয় এবং ক্রয় সম্পর্কিত, তাই না? তাহলে আমাদের কি কি বিক্রি করছি এখানে মনে আছে? আমরা বিক্রি করছিলাম এই যে এখানে কই গেল, এই যে 5,000 টাকা জিনিস 1,200 টাকা বিক্রি করছি, তাহলে কি 1,200 টাকা কি বিক্রি করছিলাম আমরা? ইকুইপমেন্ট না? ইকুইপমেন্ট বিক্রি। আর একটা কি ইনভেস্টমেন্ট, এই লং টার্ম ইনভেস্টমেন্ট সোল্ড করছি কত 6,500 টাকা, তার 1,200 টাকার 6,500 টাকা ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করছি, আর এটা আমরা ক্রয় করেছি। তাহলে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়গুলো এখানে আসবে। তাহলে প্রথমে লিখবো সোল্ড গুলা, তাহলে যোগ হচ্ছে কি বিক্রি করছি? ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট সোল্ড, ইনভেস্টমেন্ট ইকুইপমেন্ট সেল করছে কত টাকা সেল করছিলাম? 1,200 টাকায় সেল করছিলাম। তারপরে আবার কি ইনভেস্টমেন্ট সেল করছিলাম, ইনভেস্টমেন্ট বিক্রি করে টাকা পাইছি, তাহলে এখানে লিখবো ইনভেস্টমেন্ট সোল্ড, ইনভেস্টমেন্ট সোল্ড, ইনভেস্টমেন্ট সোল্ড
বুঝা যাচ্ছে না? এই যে ইনভেস্টমেন্ট শুল্ক হচ্ছে 6,500 টাকা, 6,500, তাহলে এখানে ইনভেস্টমেন্ট শুল্ক হচ্ছে 6,500। আর একটা জিনিস আমরা কিনছিলাম এখান থেকে, কি কিনছিলাম? ওই ইকুইপমেন্ট, এই যে অ্যাডিশনাল ইকুইপমেন্ট, আরো অতিরিক্ত ইকুইপমেন্ট ক্রয় করেছে কত? 1,500 টাকা। তাহলে 1,500 টাকা ক্রয় করলে এখানে লিখবো অ্যাডিশনাল ইকুইপমেন্ট পারচেস, অ্যাডিশনাল, হ্যাঁ মাইনাস হবে পারচেস, অ্যাডিশনাল ইকুইপমেন্ট পার্টস মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা ম্যানেজারে 5, আচ্ছা কত টাকা ক্রয় করছি? 15,000 টাকা ক্রয় করছি, মানে 15,000 টাকা আমাদের কাছ থেকে চলে যাবে। তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 7,500। 7,500 15,000 থেকে বাদ দিলে কত থাকে? 7,500 থাকে, তাই না? 7,500 থাকে না? এটা ব্যালেন্স করো, 7,500। 300। হুম, 300। ও 7,300, হ্যাঁ 7,300, 200 আছে। $7,300। এরপর লিখবো কি আমাদের শেষ, এটার নাম হচ্ছে কি? নেট ক্যাশ প্রোভাইডেড বাই, এটা হচ্ছে মাইনাস ফিগার না? মাইনাস ফিগার, নেট ক্যাশ ইউজড বাই। এখানে লিখতে হবে মাইনাস ফিগার যদি আসে তাহলে আমাদের এই কথা লিখতে হবে নেট ক্যাশ। স্যার ইনভেস্টমেন্ট অলরেডি যেটা কি লিখছেন স্যার বুঝতেছি না। এটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্টিভিটিস, হ্যাঁ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর এটা হচ্ছে নেট ক্যাশ used by Investing activities. investing activities. না রে, অস্থির হয়ে গেলাম তো আমি, এটা এত পরিমাণ চোখে ঘুম আসতেছে এই সময়, এটা পড়ার হলো। এখন তোমাদের পরীক্ষা না দেখালে নয়, এই জন্যে। আচ্ছা এরপর লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্যার উপরে 6,500 নাম 6টা মুছে গেছে, 15,000 এর উপরে 6,000টা মুছে গেছে স্যার, 6টা। ও এখানে 6,500 না, এটা পুরোটা মুছে দিই। আচ্ছা এখন এই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি আসবে? প্রথমে আসবে ডিভিডেন্ড, তাহলে এখান থেকে আমরা ডিভিডেন্ডটা বাদ দেবো, মাইনাস কি করবো? ডিভিডেন্ড পেইড। কত টাকা ডিভিডেন্ড প্রদান করলো? আমরা ওয়ার্কিং করে বের করছিলাম, তাই না? এই যে ডিভিডেন্ড দিয়েছিল, ডিভিডেন্ড কত টাকা? 15,000 টাকা। তাহলে এখানে লিখতে হবে 15,000 টাকা, 15,000 টাকা ডিভিডেন্ড। আচ্ছা আর কি আসবে এখানে? শেয়ার ইস্যুতে আমাদের দীর্ঘমেয়াদী দায়, মানে এই দুটো বন্ড পেয়েবল। বন্ড পেয়েবল কত টাকা ছিল এখানে? দেখো বন্ড পেয়েবল ছিল হচ্ছে 50,000, হয়ে গেছে কত? 40,000, তাই না? বন্ড পেয়েবল ছিল কত? 50,000, হয়ে গেছে 40,000, তাহলে কমে গেছে। তো কমে গেলে দায় যদি কমে যায় তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। আচ্ছা দায় এখানে কি হয়েছে? কমে গেছে না?
চৌকে তো মনে হচ্ছে দায় কমে গেলে যোগ না স্যার। কমে গেলে যোগ না, কমে গেলে মাইনাস, দায় যেটা হবে সেটাই করতে হবে। আচ্ছা, তাহলে ডিভিডেন্ড পেড। আর এখানে আমাদের কি ঘটনা ঘটলো, এখানে দেখো দায় হচ্ছে কি হয়েছে, বন্ড পেয়েবল কি হয়েছে 50,000 40,000 কমে গেছে। তাহলে কমে গেলে এটা আমাদের মাইনাস করতে হবে, দায় যদি কমে যায় তাহলে সেটা মাইনাসই করতে হবে আমাদের। আর স্যার যদি দায় বাড়ে স্যার তাহলে প্লাস। তো দায় কমে গেছে, এটা আমরা কি করব, মাইনাস করতে হবে, মাইনাস কত টাকা দায় আমাদের ইয়ে হয়ে গেছে, কমে গেছে এখানে বন্ড পেয়েবল 10,000 টাকা না, 10,000। তাহলে এখানে আমরা লিখবো 10,000 টাকা। তাহলে মাইনাস বন্ড পেয়েবল, $10,000 টাকা বন্ড পেয়েবল। আচ্ছা, আর কি হয়েছে আমাদের, আর কি কমে গেছে, বন্ড পেয়েবলের পর আমাদের আসছে কি কমন স্টক। কমন স্টক কত টাকা ছিল, 10,000 ছিল, 10,000 আছে। তাহলে কমন স্টকের কোনো পরিবর্তন হয় না, তাই না? কমন স্টকের কোনো পরিবর্তন হয়েছে কি, হয় না। তাহলে কমন স্টকের পরিবর্তন হয় তাহলে এখানে আসবে। তাহলে এখানে আমাদের দুইটাই, একটা হচ্ছে দায় এখানে কমে গেল কত, 10,000 টাকা আমাদের দায় হচ্ছে কমে গেল, মানে টাকা পরিশোধ করছি। তাহলে এটা আবার মাইনাস হবে, আর এখানে এটাও মাইনাস হবে, তাই না, ইভেন পেয়েবলটাও মাইনাস হবে। তাহলে মোট কত টাকা এই বাবদ চলে গেছে, তাহলে 15 আর 10 কত 25। তাহলে এই 25,000 টাকা এখানে আমাদের তাহলে এখানে মাইনাস 10,000 আর এখানে কত আছে মাইনাস 15,000, কত হবে তাহলে মাইনাস 25,000। তাহলে মাইনাস 25,000 টাকার নাম কি, নেট ক্যাশ। নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখন আমরা সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে কত হয় এখানে দেখো তো, 40,800 মাইনাস 7,300 মাইনাস হচ্ছে 25,000। কত হয়, শুনতে পাচ্ছ আমার কথা? শেষেরটা কত বাড়লো? শেষেরটা 12 হলে হচ্ছে 25,000। 25,000 না? 8,500 স্যার। 8,500 কত হচ্ছে 8,500, এটার কালার চেঞ্জ করি, এটার ওয়ার্ক আর পরে করা লাগতো। 8,500, 8,500 না হচ্ছে নেট ক্যাশ ইনক্রিজ, নেট ক্যাশ ইনক্রিজ যোগ এর সঙ্গে কি করব, ওপেনিং ব্যালেন্স কত টাকা, ওপেনিং ব্যালেন্স ছিল কত টাকা, এখানে ওপেনিং ব্যালেন্স ছিল 5,000 টাকা, তাই না? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা, তাহলে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কত, 13,500 টাকা, তাহলে 1,000 টাকা বেশি হলো তো। তাহলে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে কত, 13,500 টাকা, কিন্তু এখানে আমাদের আছে কত 12,500 টাকা, তাহলে 1,000 টাকা বেশি হলো। 1,000 টাকা বেশি হলো কেন, যোগ বিয়োগ একটু দেখো, ক্যালকুলেশন দেখতে হবে একটু কত বাইট করলে দিলে হবে। এটা দেখো তো, এটা কত, এখানে 8,800 40,800 আর আপনার 7,300 মাইনাস 7,500 মাইনাস হচ্ছে 12,000, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে 1,500, তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে 2,500, তারপরে মাইনাস হচ্ছে 7,500, তারপরে 7,500 পর তারপরে আছে যোগ 6,500, তারপরে আছে মাইনাস 500,
৩,৮০০ তো হয় এটা, এখানে ১,০০০ টাকা শর্ট, এখানে হচ্ছে কত ৩,৮০০ হয়, যোগ বিয়োগ করতে ভুল হয়েছে রে, এটা হচ্ছে ৩,৮০০, তাহলে এটা হচ্ছে ৩৯,০০০, ১,০০০ টাকা কমে যাবে, ৩৯,৮০০। তাহলে এখানে আমরা আচ্ছা, তাহলে এই ৩,৮০০ টাকা আমরা এটার সাথে যোগ করলে কত হবে? ৩৯,৮০০। ৩৯,৮০০ সাথে এগুলা যদি যোগ করি তাহলে এটা ৭,৫০০। ওটা আমাদের যোগ করতে ভুল গেছে। হ্যাঁ স্যার, মানে টোটালি প্লাস মাইনাস যোগ করতে একটা প্লাস মাইনাস যোগ করার কারণে হয়তো ভুল হয়েছে একসাথে। হুম। মনে করলাম তো তাহলে এখান থেকে ১,০০০ বাদ দিলে ৭ কত হবে? ১২,৫০০, তাই না? জি স্যার। ১২,৫০০। আচ্ছা, এই ১২,৫০০ হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এখানে লেখার কারণে আর এগুলা ধরাতে পারলাম না, ঠিক আগের নিয়মে আমাদের করবো। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এই অঙ্কটা পুরোপুরি একটু নিজের থেকে একটু একবার অঙ্ক করবে, ২-৩ বার করলে আমরা এটা করতে পারবো। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যে দেখেছি এর মধ্যে থাকবে। আর এক ধরনের অঙ্ক সামনে আগামীকাল হয়তো তোমাদের আমি করাবো, আগামীকালও করাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো বাবা সবাই, আল্লাহ হাফিজ। আচ্ছা, ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম।